শুরুতে কি আসবে, অ্যারে আসবে, তারপরে আমি আপনাদের একটু পয়েন্টার দেখাবো, স্ট্রাকচারটা দেখাবো, ঠিক আছে? অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, দেন হচ্ছে স্ট্যাক দেখাবো, স্ট্যাক, কিউ, লিঙ্কড লিস্ট, হ্যাঁ, ট্রি, গ্রাফ, আরো যা যা কিছু অ্যালগরিদম লাগে। এখানে আরো অনেক কিছু মিডের মধ্যে কি চলে আসবে জানেন আপনাদের? সর্টিং অ্যালগরিদম চলে আসবে। সো বুঝতে পারতেছেন বহুত কিছু বলা বাকি। ওকে, সো যেটা আমি শুরু করতে যাচ্ছিলাম, অ্যারে নিয়ে সবাই আগে তো পড়ে এসেছেন। অ্যারে অবশ্যই সবাই পড়ে এসেছেন, অ্যারে সম্পর্কে সবাই জানি, অ্যারের ইন্ডেক্সিং বুঝি, অ্যারেতে মেমরি স্টোরেজ বুঝি, হ্যাঁ, অ্যারের ইন্ডেক্সিং বুঝি, অ্যারের মেমরি স্টোরেজ বুঝি। আমি একটু ছোটখাটো একটা ধারণা দেই। ইন্ট অ্যারে অফ 5 বলতে কি বোঝায়? অ্যারের মধ্যে কতগুলো স্টোরেজ আছে, কয়টা ভ্যালু নিতে পারবে? 5টা ভ্যালু নিতে পারবে। অ্যারে অফ 0 বলতে কি বোঝায়? ফার্স্ট ইন্ডেক্স বলতে বোঝায়। এটা লাস্ট ইন্ডেক্স কত হবে? 4। অ্যারে অফ 4, লাস্ট ইন্ডেক্সটা কি হবে? অ্যারে অফ 4 হবে। ওকে, ভেরি ফাইন, ভেরি গুড। লাস্ট ইন্ডেক্স হবে আপনার অ্যারে অফ 4। আচ্ছা, বুঝলাম, খুবই ভালো কথা। সো এটা আমার একটা কি অ্যারে, এইটা শুধুমাত্র মনে করেন এই পুরোটা কি একটা অ্যারে, এটার কমন নাম কি? অ্যারে। এর মধ্যে ইন্ডেক্সিং আছে 5টা, তাই না? ইন্ডেক্সিং কয়টা আছে? 5টা আছে। আমি যদি এটা টাইপটা কি, ডেটা টাইপটা কি? ইন্টিজার। এই ইন্টিজার ডেটা টাইপটাকে যদি আমি পয়েন্ট আউট করতে চাই, পয়েন্টার বলতে কি বোঝায়? যে অন্য কাউকে পয়েন্ট করে রাখে। পয়েন্টার বলতে কি বোঝায়? যে অন্য কাউকে পয়েন্ট করে রাখে। এখন আমি যদি আমার এই অ্যারেটাকে, অ্যারে ডেটা টাইপটাকে অন্য একটা পয়েন্টার দ্বারা যদি আমি পয়েন্ট করতে চাই, আমি কিভাবে করতে পারবো? শুরুতে আমরা কি জানি? ইনিশিয়ালাইজ করতে হবে, রাইট? সো এটা যেহেতু অ্যারে টাইপ, আমি যদি এই অ্যারেটাকে কোনো পয়েন্টার দ্বারা ইন্ডিকেট করতে চাই, পয়েন্ট করতে চাই, তাহলে ওই পয়েন্টারের ডেটা টাইপ কি হতে হবে? ইন্টিজার হতে হবে। সো ইন্ট, ধরেন এটা দিলাম, এটা কি দিছি? এটা মানে আমরা ইংলিশ সচরাচর কি বলতে পারি? স্ট্যাটিক পয়েন্টার। বেসিক্যালি এটা একটা পয়েন্টার এ, হ্যাঁ, শুধুমাত্র এ দ্বারা আমরা কি বুঝবো? শুধুমাত্র এ দ্বারা এখানে যে অ্যারেটা আছে, এ ডাবল আর, কি অ্যারে? এ ডাবল আর কি আছে? এ ডাবল আর, যে অ্যারেটাকে বোঝাচ্ছে। আমরা যদি শুধুমাত্র এ ডাবল আর দিয়ে রাখি, তাহলে কি বোঝাবে জানেন? এ এর মধ্যে আমরা কি কাকে রেখে দিলাম? অ্যারের অ্যাড্রেসটাকে রেখে দিলাম। এটা কি বোঝায়? আমরা স্ক্যানএফ নেওয়ার সময় দেখেছেন না? স্ক্যান পার্সেন্টেজ ডি, আমরা কিন্তু এখানে কি দেই? তার মানে কি এ এর ভ্যালুর মধ্যে একটা ভ্যালুকে কি করি? ইনপুট দেই, রাইট? এ এর অ্যাড্রেসের মধ্যে একটা ভ্যালুকে কি নিচ্ছি? ইনপুট নিতেছি। সো এখানে এ শুধুমাত্র এ দ্বারা বোঝাবে আমি যে কি করতেছি, অ্যারে বলতে যে ভ্যালুটা আছে, যে ডেটা টাইপটা আছে, সেই ডেটা টাইপের অ্যাড্রেসটাকে কোথায় রেখে দিলাম? এর মধ্যে রেখে দিলাম। যেহেতু এই অ্যারেটার অ্যাড্রেসটাকে কোথায় রেখে দিছি? এই এর মধ্যে রেখে দিছি, তার মানে কি বোঝাইতেছে একটু বলেন? তার মানে সহজ ভাষায় এটা তো বোঝাচ্ছে যে এ বেসিক্যালি এর মধ্যে কার অ্যাড্রেসটা আছে? অ্যারের অ্যাড্রেসটা আছে। তার মানে আমি যদি এখন এ এর 0 নাম্বার ইনডেক্সে যাই, তাহলে কাকে পাবো? এ এর 0 নাম্বার ইনডেক্সে যাই, তাহলে কাকে পাবো? অ্যারের ফার্স্ট ইনডেক্সের অ্যাড্রেসটা পাবো না? শুধুমাত্র এ যখন একাকি বসবে, এর সাথে যখন অন্য কোনো কিছু নাই, তখন শুধুমাত্র কি বোঝাবে? অ্যাড্রেসটাকে বোঝাবে। যদি ওই অ্যাড্রেসের মধ্যে রাখা ভ্যালুটাকে বোঝাইতে হয়, তখন আমরা এই সাইনটা ইউজ করি, স্ট্যাটিক যে বলে বলতেছে সাইনটা ইউজ করি। বুঝতে পারছেন? পয়েন্টার তখন আমরা এভাবে কি বোঝাবে? তাহলে এখন এ অফ 0 বলতে কি বোঝাবে? অ্যারে 0 এর মধ্যে যেই
ইন্ডেক্সটাকে রাখা ছিল আমার ওইটাকে বোঝাবে। ইজ ইট ক্লিয়ার? অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটাকে রাখা ছিল তাকে বোঝাবে। বোঝা গেছে? তার মানে আমি যদি এখন আপনাদেরকে বলি যে ধরেন আমি হচ্ছে কি নিছি, অ্যারে নিলাম, int array of 5 নিলাম, ঠিক আছে? int array of 5 নিলাম, আমি এখন একটা লুপ নিছি for int I equal to 0, I less than 5, I plus plus, ঠিক আছে? আমি হচ্ছে অলরেডি আচ্ছা এখানে একটা পয়েন্টার নিলাম, এই b এর মধ্যে কি আছে, অ্যারের অ্যাড্রেসটাকে রাখা আছে। কি রাখা আছে? অ্যারের অ্যাড্রেসটাকে রাখা আছে। এটা আমরা হচ্ছে এই লুপটা শুরু করার আগেই, মানে এই লাইনটা লেখার পরে এই লাইনটা লিখছি। ওকে, আমরা বুঝতে পারছেন? এই লাইনটা লেখার পরে কি লিখছি? এই লাইনটা লিখেছি। ওকে, ইজ ইট ক্লিয়ার? এই লাইনটা লেখার পরে কি লিখছি? এই লাইনটা লিখেছি। সো এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি এভাবে লিখি printf percentage d star b plus I, মানে কি হবে বুঝতে পারতেছেন? দুইটা অ্যাড্রেস মানে হ্যাঁ বলুন বলুন। দুইটা অ্যাড্রেসকে যোগ করা হয়েছে। দুইটা অ্যাড্রেসকে যোগ করি নাই। আমি এখানে কি করছি? আমি কি করছি বলেন তো? এই যে দেখেন, আমি যদি এটা লিখি স্পষ্ট করে আপনি বুঝেন যে এটা কি করলাম, b of I। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। স্টার b বলতে কি বোঝাচ্ছে? এর অ্যাড্রেসটা, হ্যাঁ, স্টার b বলতে কি বোঝাইতেছে? এর অ্যাড্রেস, এটা 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 সামনে যাবে। ডিএসএস সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন? হ্যাঁ, আমরা সিপিপি দিয়ে, সিপিপি দিয়ে করলে ভালো তো, কারণ আমরা আবার এই কম্পিটিটিভ প্রোগ্রাম করছি তো। সিপিপি মানে সি প্লাস। হ্যাঁ, কিন্তু এটা তো আপনি ইয়ে দিয়ে করছেন না, সি দিয়ে করছেন না। কোথায়? এটা সি একই সি আর সিপিপি তো কিছুটা একটু আলাদা, আলাদা, যেমন আলাদা কিছুই না, একই সব সিনট্যাক্স। সি আর সিপিপি, সিপিপি এর মধ্যে অনেক এক্সটেন্ডেড কিছু আছে। আমি প্রিন্টএফ লিখতেছি বলে আপনি এটা ভাইবেন না, সি আউট মানে পার্সেন্টেজ ডিও তো লিখতাম না সি প্লাস প্লাস। হ্যাঁ, পার্সেন্টেজ ডিও তো লিখতাম না সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস তো ওটা লেখা যায় না, আপনি সি ইন সি আউট লেখেন। কিন্তু আপনি যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে যাবেন আপনি বুঝবেন সি ইন সি আউট টাইম বেশি নেয়, সি ইন সি আউট টাইম বেশি নেয়, বুঝতে পারছেন? প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো সময় কম নেয়, ওগুলো আরো বেশি সময় নেয়। আপনি হচ্ছে একটা লাইব্রেরি ফাইল অ্যাড করে দিবেন, সি তে যেভাবে কোড লিখেন সিপিপি তেও এক্স্যাক্টলি সেম লাইনে কোড লিখবেন। সি আর সিপিপি এর মধ্যে তফাৎ হচ্ছে সিপিপি তে কি আছে, STL স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, এরকম আরো অনেক কিছু ফাংশন আছে যেটা শর্টকাট টেকনিক আপনি ইউজ করে অনেক আপনার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? সি তে সেগুলো কিছু অ্যাভেলেবল নাই। আপনি সি তে যে এক্স্যাক্টলি কোডটাকে লেখেন সেই এক্স্যাক্টলি কোডটাই আপনি .cpp তে লিখতে পারবেন। শুধুমাত্র একটা হেডার ফাইল অ্যাড করতে হয়, #include/bits /stdc++.h এটাকে অ্যাড করবেন। তারপরে এক্স্যাক্টলি সি তে যে কোডে লিখছেন সেই কোডটা এর মধ্যে চালাতে পারবেন, শুধু এক্সটেনশনটা কি দিয়ে সেভ হবে, .cpp। বুঝতে পারছেন? একই কোড চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিন্টএফ স্ট্যান্ডার্ড লিখছে দ্যাট ডাজন্ট, মানে এটা সি ইন সি আউট লিখতে যাচ্ছেন অ্যাবসলিউটলি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা দেখেন এখন হইতেছে প্রিন্টএফ এর ফাংশনে আমি কি বললাম, b বলতে কি বোঝাইছি বলেন তো? কত নাম্বার ইন্ডেক্স বোঝাইছি? b বাই ডিফল্ট, b বলতে আমি কি বোঝাইছি, অ্যারের ইন্ডেক্সটা বোঝাইছি। অ্যারের ইন্ডেক্সটা বলতে আমরা বাই ডিফল্ট অ্যারের ইন্ডেক্স ভালো, তার সাথে আমরা কত যোগ করছি, i বলতে কি বোঝাই, 0, তাই না? তাহলে কত নাম্বার ইন্ডেক্স কে বোঝাইতেছে, 0 নাম্বার ইন্ডেক্স। অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স কে বোঝাইতেছে। তার মানে কি, b মানে হতেছে অ্যারে আর i হচ্ছে 0, তাহলে কত নাম্বার ইন্ডেক্স কে বোঝাইতেছে, অ্যারো 0 অফ i এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে বোঝাবে, ঠিক আছে? অ্যারে অফ 0 এর মধ্যে যে ভ্যালুটাকে আছে সেই ভ্যালুটাকে বোঝাবে। তারপরে আপনি কি করছেন, যদি এটাকে দেখেন স্টার এখন দেখেন i বলতে কি বোঝাবে, 1 বোঝাবে। তার মানে কি, এই ভ্যালুটার i এর ভ্যালু যখন বাড়তে থাকবে তার সাথে সাথে কি হবে, এইটার ভ্যালু বাড়তে থাকবে না? তার মানে কি, প্রথমে যদি অ্যারে ইন্ডেক্সের এই ভ্যালুটাকে বোঝায় তারপরে কত নাম্বার ইন্ডেক্সকে বোঝাবে, এটাকে বোঝাবে। তারপর কোন
নাম্বার ইন্ডেক্সকে বোঝাবে, তারপরে 3, তারপরে কত 4। বুঝতে পারছেন? কারণ আপনি তো ইনিশিয়াল ভ্যালুর সাথে সবসময় i এর ভ্যালুটাকে কি করতেছেন, যোগ করতেছেন, যোগ করে আপনি ভ্যালুটাকে দেখাচ্ছেন। তো এটা একটা ব্যাপার গেল। তো আমি শুরুতে কি বলেছিলাম, অ্যারে বলেছিলাম। এখন অ্যারের মধ্যে কয়েক ধরনের কি হতে পারে, ইনসারশন অপারেশন হতে পারে, তাই না? অ্যারের মধ্যে কয়েক ধরনের ইনসারশন অপারেশন হতে পারে। যেমন আপনি একটা ভ্যালুকে যদি ইনসার্ট করাতে চান, আপনি একটা ভ্যালুকে ইনসার্ট করাতে চান, ঠিক আছে? অ্যারের মধ্যে আপনি একটা ভ্যালুকে ইনসার্ট করতে চান, এটা আপনার একটা ভ্যালু, রাইট? এটা আপনার একটা অ্যারের ভ্যালু এখানে দেওয়া আছে। ধরেন এখানে 3, 4, 5, 6 আর এখানে কি আছে, 7 আছে। তাহলে হিসাব মতো এটা কত, 0 নাম্বার ইনডেক্স, এটা 1 নাম্বার ইনডেক্স, এটা 2, এটা 3 আর এটা কত, 4 নাম্বার ইনডেক্স, তাই না? তাই তো। এখন আমি যদি আপনাকে বলি 3 নাম্বার পজিশনে একটা ভ্যালু আমাকে ইনসার্ট করাতে হবে, 3 নাম্বার পজিশনে একটা নতুন ভ্যালু আমাকে কি করাতে হবে, ইনসারশন করাতে হবে। কি করতে হবে? 3 নাম্বার, বলেন 3 নাম্বার যে পজিশনটা আছে, 3 নাম্বার পজিশনে আমাকে একটা ভ্যালু ইনসার্ট করাতে হবে। 3 নাম্বার পজিশন বলতে বুঝছেন, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন। ওই পজিশনটা 1 থেকে শুরু হয়েছে, আর ইন্ডেক্সিংটা কোথায় থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, অ্যাকর্ডিং টু অ্যারে ফর্মুলা। সো আমি যদি বলি 3 নাম্বার পজিশন, তাহলে বেসিক্যালি এটা অ্যারের কত নাম্বার পজিশন বলছে, কত নাম্বার ইনডেক্স বলছে, 2 নাম্বার, মানে অ্যারে অফ 0, 1, 2। তার মানে কি এইখানে একটা যদি নতুন ভ্যালু আসে, তারপরে কি তার মানে কি এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা কি হবে বলেন? হারিয়ে যাবে। 5 কোথায় যাবে, এখানে যাবে। 6 কোথায় যাবে, এখানে আসবে। 7 কি হবে, এরপরে যে ঘরটা আছে এখানে আসবে। আমরা যখন এই এটার জন্য কোডিংটা লিখি, তখন সবসময় এভাবে লিখি যে আমরা কত দূর অবধি আসবো, এই অবধি আসবো না, i ইজ ইকুয়াল টু কত শুরু করব, i ইজ ইকুয়াল টু a মাইনাস 1 নিব। i লেস দেন অর ইকুয়াল কি আসবো, পজিশন কত আছে, পজিশন আপনার কত ছিল, 3 ছিল না? cos মাইনাস 1 কেন লিখছি বুঝতে পারছেন? cos মাইনাস 1 কেন লিখছি আমি প্র্যাকটিক্যালি বলি। i ইজ ইকুয়াল টু n মাইনাস 1, এখানে কয়টা ভ্যালু আছে, 5টা। লাস্ট ইনডেক্সের ভ্যালু n মাইনাস 1, তাহলে কত হবে, 4। কথা হচ্ছে না? i লেস দেন অর ইকুয়াল পজিশন, আর পজিশন কত আমি বলছি, 3 বলছি না, তাই না? পজিশন 3। তো cos মাইনাস 1 মানে কত, 3 মাইনাস 1, তাহলে কত হবে, 2 হবে i মাইনাস 1। আমি কি করব, অ্যারে অফ, দেখেন এখানে যে ভ্যালুটা ছিল, এ কি ছিল, n মাইনাস এ হলো, এ হইতেছে কত, n মাইনাস 1 না, তাই না? সো আমার i এর ভ্যালু কি এখানে, i এর ভ্যালুটা তাহলে আমার কত, n মাইনাস 1। তাহলে এই ঘরটা কি i এর থেকে বেশি না? তাহলে এটা কি নিশ্চয় i প্লাস 1। কথা বুঝছেন? এটা কি i প্লাস 1 না? তাহলে অ্যারে অফ i প্লাস 1 এ আমি কি ইনসার্ট করব, অ্যারে অফ i কি ইনসার্ট করব। কথা বলেন, বুঝছেন? এই ঘরটা কত, অ্যারে অফ i না, আর এই ঘরটা কত, অ্যারে অফ i এর থেকে এক ভ্যালু বেশি হবে না, ইনডেক্স এক বেশি হবে না। তার মানে কি এই ভ্যালুটাকে, 7 ভ্যালুটাকে আপনি যদি এখানে নিয়ে যেতে চান, তার মানে কি আপনি i এর ভ্যালুটাকে কোথায় নিয়ে যাচ্ছেন, i প্লাস 1 ইনডেক্সে রেখে দিচ্ছেন। তার মানে কি এই ভ্যালুটাকে আপনি কোথায় নিচ্ছেন, এখানে নিচ্ছেন। তো এই ঘরের ভ্যালু কত, i এর যা ভ্যালু আছে তার থেকে এক বেশি না। তার মানে কি অ্যারে অফ i এর ভ্যালুটাকে আপনি কোথায় রাখতেছেন, i প্লাস 1। বুঝতে পারছেন? তাহলে এই ঘরটা এখন কি হইলো, এই ঘরে কিন্তু এখন আর কি কিছু আছে না। তাহলে আপনার এখানে কত যাচ্ছে, এই ঘরে এখন কত আছে, এই ঘরে আপাতত কিছু নাই, কিন্তু আপনার এই ঘরটা কিন্তু আপাতত ব্ল্যাঙ্ক। এই ঘরের ভ্যালুটাকে আপনি কোথায় নিয়ে গেলেন, এখানে নিয়ে গেলেন, রাইট, এখানে নিয়ে গেলেন। ওকে, এটা কিন্তু আপনার বাড়তি একটা জায়গা, আমি কি বোঝাইতে পারছি? এই ভ্যালুটা হইতেছে কত, এর পরে কিন্তু গেছে। ওকে,
আপনি আপনার অ্যারে ভ্যালুটা কোথায় থেকে শুরু করছেন একটু ভালো করে মনোযোগ দেন তো এখান থেকে শুরু করছেন অ্যারে ভ্যালুটাকে কোথায় শুরু করছেন এখান থেকে শুরু করেছেন তাই না আপনি যদি এখন i মাইনাস মাইনাস করেন তাহলে এটা কোথায় যাবে এখান থেকে কোথায় যাবে এক ঘর আগে আগাবে না লেফট শিফট হবে না এক ঘর মানে এক ঘর আগে আগাবে নাকি বুঝতে পারছেন এখানে আচ্ছা তাহলে এখানে আমার 3 4 এখানে আমার ভ্যালুটা কত 6 ছিল এখানে ধরেন আমার ভ্যালু হতেছে এখানে ধরেন আমি 8 ইনসার্ট করব আনসর্টেড একটা অর্ডার কোনো অর্ডার নাই ঠিক আছে এখানে কত ছিল 5 ছিল 6 ছিল এখানে 7 ছিল 7টাকে আমি নিয়ে গেছি অলরেডি তাই না আপনি i ছিলেন আপনি i মাইনাস মাইনাস করলেন তাহলে আপনি কোথায় আসলেন এখানে আসলেন রাইট সো এর এই ঘরটা কি অলরেডি ফাঁকা না এই ঘরটা কি অলরেডি ফাঁকা না তাই না তাহলে আপনি i এর ভ্যালুটাকে এখানে করে দেবেন তাহলে এটা কোথায় চলে যাবে এখানে চলে যাবে না এখানে তাহলে এই ঘরটা কি ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা এই ঘরে কিন্তু কিছু নাই তার মানে কি i এর ভ্যালুটা এখানে ছিল i মাইনাস মাইনাস করলে আপনি আর কোথায় চলে যাবেন হ্যাঁ এখানে চলে আসবেন না কি বলেন এখানে তো চলে আসবেন রাইট এখানে যেহেতু চলে আসবেন তারপরে তার মানে আপনি কি করবেন সেম আপনি এই ভ্যালুটাকে কোথায় নিয়ে যাচ্ছেন এখানে নিয়ে যাচ্ছেন হ্যাঁ তার মানে এই জায়গাটা কি আপনার ফাঁকা হয়ে যাচ্ছে আপনার কন্ডিশনটা চেক করতে হবে এটা কত নাম্বার ইনডেক্স 2 নাম্বার ইনডেক্স আপনার কত পর্যন্ত যাওয়ার কথা ছিল 2 লেস দেন অর ইকুয়াল টু আই মানে 2 এর থেকে বেশি হতে পারে বা 2 এর সমান হতে পারে কিন্তু 2 এর থেকে আমি কমও যেতে পারবো না তার মানে কি আমার এই লুপটা শেষ কথা বুঝছেন আমার কি এই লুপটা শেষ না রাইট সো আপনার বেসিক্যালি কি হইতেছে এই জায়গাটা কি ফাঁকা থেকে যাচ্ছে না বুঝতে পারছেন আমার কথা সো অ্যারে অফ i এর ভ্যালু এখন কত বলেন তো অ্যারে অফ i মানে 2 i এর ভ্যালু ইনডেক্সের ভ্যালুটা কত 2 না তাহলে অ্যারে অফ 2 এর মধ্যে আমি যেই নতুন ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি ধরেন সেই নতুন ভ্যালুটার নাম কি x টাকে আমি ওর মধ্যে ইনসার্ট করলাম ধরেন এখানে যেটা ফাঁকা ছিল ওখানে আমি 8 ইনসার্ট করে দিছি এইটার মধ্যে কত ইনসার্ট করে দিছি 8 ইনসার্ট করে দিছি তাহলে অ্যারে অফ i এর মধ্যে আমি কত ইনসার্ট করে ফেললাম 8 ইনসার্ট করে ফেললাম তো এখন কি ঠিক আছে এখন বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে এই যে দেখেন আমরা যদি টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা বলি টাইম কমপ্লেক্সিটি মানে বোঝেন ডাটা স্ট্রাকচারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বলতে একটা প্রোগ্রাম যে আপনি কোন একটা প্রোগ্রামিং যে করতেছেন সেই প্রোগ্রামটা করার জন্য আপনার কতটুকু জায়গা লাগতেছে কতটুকু সময় লাগতেছে দিস টু থিংস আর connected with the time complexity time complexity এর মধ্যে যেহেতু টাইম ব্যাপারটা আছে তার মানে কি আপনার কতটুকু সময় লাগতেছে দেখেন আমি যদি বলতাম যে আমার ফার্স্ট ইনডেক্সে একটা ভ্যালু ইনসার্ট করাতে হবে তার মানে কি আপনার সবগুলো ভ্যালু কিন্তু এক এক করে ডান সাইডে সরাইতে হইতো না সবগুলো ভ্যালুকে সরাইতে হইতো তাহলে এরকম কতগুলো ভ্যালুকে আপনি ডানে সরাইতেছিলেন আপনার যতগুলো ভ্যালু এখানে আছে তো আপনার আসলে যদি এখানে n সংখ্যক ভ্যালুকে সরাইতে হয় তাহলে আপনার কি n সংখ্যক টাইম লাগতেছে রাইট টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা আমরা এভাবে দেখাই অর্ডার অফ n কিভাবে দেখাই এভাবে দেই এটাকে বলতে বোঝাই অর্ডার এটাকে বলতে কি বোঝাই অর্ডার অফ n বলতে আপনার কি করতে হইছে অর্ডার অফ n বলতে বোঝাই যে আপনার এখানে কতবার এই প্রোগ্রামটা চালাতে হইছে n সংখ্যক ভ্যালুকে ডানে সরাইতে হইছে এইজন্য আপনার কি আসছে n আসছে কমপ্লেক্সিটিটা n আসছে এখন ব্যাপারটা হচ্ছে এখানে আপনি কয়টা লুপ চালাইছেন বলেন তো এখানে আপনি কয়টা লুপ চালাইছেন একটু সেটা আমাকে বলেন একটা লুপ চালাইছেন একটা লুপই চলছে তার মানে কি কিন্তু যদি এরকম হতো ব্যাপারটা যে আপনি লুপের মধ্যে লুপ চালাইছেন লুপের মধ্যে ধরেন আপনি লুপ চালাইছেন তার মানে লুপের মধ্যে লুপ ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বলতে চাই লুপের মধ্যে লুপ বলতে কি বোঝায় আপনারা ফর লুপের ব্যাপার তো ভালো করে বোঝেন রাইট সো দেখেন আমি বলি লুপের মধ্যে লুপ ব্যাপারটা কি এই যে ইনসারশনটা বোঝাইলাম এটা কি বুঝতে পারছেন
যে এখন আমি বললাম যে printf percentage d I cross j। আচ্ছা ধরেন এখানে 2 থেকে শুরু করছি, এটা যদি একটু নামতার আকারে রিপ্রেজেন্ট করি, ধরেন নামতা তো সবাই পারি নাকি, কিন্তু নামতা প্রোগ্রামিংটা কিভাবে লিখতে হয়, 2 থেকে 1, তাহলে 2 1 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 8, আর এখানে কত 10, রাইট? Now see one thing very clearly, দেখেন I এর ভ্যালু কত থেকে শুরু হচ্ছে, 2 থেকে শুরু হচ্ছে। I এর ভ্যালু কত দূর অবধি যাবে, less than or equal 5। I এর ভ্যালু কত করে বাড়বে, 1 করে বাড়বে। এই লুপের মধ্যে আবার আরেকটা কি আছে বলেন, এই লুপের মধ্যে আবার আরেকটা লুপ আছে, এই লুপের মধ্যে আবার আরেকটা লুপ আছে। সো I এর ভ্যালু যখন 2, তখন j এর ভ্যালু কত, 1। কত দূর অবধি চলবে, 5 অবধি চলবে। কত ঘর পর্যন্ত বাড়বে, 1 ঘর করে বাড়বে। তার মানে কি পার্সেন্টেজ d বলতে আপনি কি বোঝাচ্ছেন, I এর ভ্যালুর সাথে কি করব, j এর ভ্যালু যোগ করব, সরি গুণ করব। সো I এর ভ্যালু সব সময় কি 2 না, তাই না? আর j এর ভ্যালু কি বাড়তেছে না, 5 যখনই হচ্ছে তখনই স্টপ হয়ে যাচ্ছে না, রাইট? সো দেখেন I এর একটা ভ্যালুর জন্য j এর ভ্যালু কতবার যোগ, আচ্ছা ধরেন ঐকিক নিয়মে করি, I is equal to 1 হলে j is equal to কত, n। হ্যাঁ I এর একবার ধরে যে 5 বার হচ্ছে না, মানে j is equal to 5, আসলে তাই বুঝেন তাই ভালো। I is equal to 2 হলে j is equal to কত, 5। মানে j কত দূর অবধি চলবে, 5 অবধি চলবে। বুঝতে পারছেন, 5 বার তো চলবে at least, বুঝেন না এর কথা? I এর ভ্যালু যদি 2 হয় তাহলে j এর at least মানে এই লুপটা আমি আরেকটু ভালো করে ক্লিয়ারলি বলতেছি, I এর ভ্যালু যখন 2, তখন j আপনি এই লুপের মধ্যে ঢুকছেন, এই লুপ থেকে কি আপনি বাইরে হতে পারবেন যতক্ষণ না পর্যন্ত লুপের কন্ডিশনটা টার্মিনেট হয়। বুঝতে পারছেন? এই জন্য আপনি j এর I এর ভ্যালু কত পাইছেন, 2 পাইছেন, j এর ভ্যালু একবার কত হইছে, 1 হইছে। তারপরে আপনি দেখছেন কন্ডিশন চেক করছেন যে j এর ভ্যালু তো 5 এর থেকে কমই আছে, তার মানে আমি কি করতে পারবো, বাড়াইতে পারবো। তারপর আপনি j এর ভ্যালু কি বাড়াই দিয়েছেন, 2 হইছে। তারপর আপনি j এর ভ্যালু কি করছেন, 3 করছেন। তারপর আপনি j এর ভ্যালু কি করছেন, 4 করছেন। এট টাইম আপনি j এর ভ্যালু কত, 5 করছেন। 5 করার পরে যখনই আপনি কি করছেন, 6 করছেন, আপনি কি দেখলেন 6 less than or equal 5। এই কন্ডিশনটা কি সত্য? হ্যাঁ, যেহেতু কন্ডিশনটা সত্য হচ্ছে না, টার্মিনেট করতেছে, তার মানে কি আপনি লুপ থেকে বের হয়ে যাবেন না। বুঝতে পারছেন আমার কথা? এটা কি তখন আর চলবে, তখন কিন্তু আবার চলবে না। এইটা থেকে বের হয়ে গেলে আপনি কোথায় যাবেন, আপনার আগের যে লুপটা ছিল আপনি ওইখানে যাবেন, এই লুপটাতে যাবেন। কোথায় যাবেন, এই লুপটাতে যাবেন, কারণ আপনি এই লুপটা থেকে আসলেন, আপনার এই লুপটা তো শেষ হয় না। বুঝতে পারছেন? এখানে যা আপনি আবার কি করবেন, I ভ্যালু একবার বাড়াবেন। I ভ্যালু একবার বাড়লে কি কত হবে, 3 হবে। 3 is less than or equal 5। কন্ডিশন কি সত্য? তার মানে এভাবে আবার কত দূর চলবে, আবার 3 1 3 এভাবে কত দূর অবধি চলবে বলেন তো, 3 অবধি, 5 অবধি চলবে না? কথা আমার বুঝছেন? আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, I এর ভ্যালু যদি 1 হয় তাহলে কত, j 5 অবধি চলবে। I এর ভ্যালু 2 হইলেও কতবার চলবে, 5 অবধি চলবে। তার মানে কি I এর ভ্যালু যদি n হয় তাহলে j কতবার অবধি চলবে, তা ওই 5 বারই চলবে, তাই না? I এর ভ্যালু যতই হোক না কেন n এর ভ্যালু সবসময় কতবার চলতেছে, 5 বার চলতেছে, রাইট? সো আমরা এটা বলতে পারি যে I যতই হোক না কেন j এর ভ্যালু সবসময় কি পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে। I যতই হোক না কেন j এর ভ্যালু সর্বোচ্চ কত দূর অবধি চলবে, n পর্যন্ত চলবে, রাইট? দেখেন সর্বোচ্চ, হ্যাঁ, তার মানে I is equal to যখন 5, I is equal to 5, j is equal to 5, তাহলে 5 into 5 কত হয়, 25 না? এই জন্য আমরা বলতেছি কত, n স্কয়ার। কি বলতেছি, n স্কয়ার। I এর ভ্যালু যদি n হয়, যেও আসলে সবগুলো ভ্যালুর জন্য কত দূর অবধি চলে, n স্কয়ার অবধি চলে। তার মানে কি এই বিষয়টা করতে আপনার কি 2 বার করে ঘোরা লাগতেছে না?
তাহলে সর্বোচ্চ কতবার ঘুরতে হচ্ছে আপনাকে? 25 বার ঘুরতে হচ্ছে। হ্যাঁ, বা সর্বোচ্চ কতবার আপনাকে ঘুরতে হচ্ছে? 2 3 4 5। এইবারের জন্য 5, এইবারের জন্য 5, এইবারের জন্য 5, এইবারের জন্য 5। সর্বোচ্চ কতবার ঘুরতে হচ্ছে? 20 বার করে ঘুরতে হচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন কতবার ঘোরা লাগতেছে। তার মানে কি n স্কয়ার সংখ্যক আমি যদি i এর ভ্যালু এখানে 1 করে দিতাম তাহলে আপনাকে কতবার ঘুরতে হচ্ছে? 25 বার, which is কত? n into n, 5 into 5 কত হচ্ছে? 25 বার ঘুরতে হচ্ছে না? অর্ডার অফ n স্কয়ার। তার মানে এটা কিভাবে অর্ডার অফ n স্কয়ার হলো বুঝতে পারছেন? দুইবার করে ঘোরার কারণে এরকম হচ্ছে। তো এটা হচ্ছে আপনার অর্ডার অফ n স্কয়ার। এটা আসলে খুব বাজে একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি। অনেক বড় যখন কোনো প্রোগ্রাম দিব, অনেক বড় সংখ্যার কোনো ভ্যালু দিব, এখানে 5 5 হইলে হচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এখানে যখন 100 দিব, এখানেও যখন 100 দিব, 100 আর 100 কত হবে? 1 লাখ। এতবার করে চলতে থাকবে আপনার প্রোগ্রাম, এটা কখনো পসিবল? বিশাল বড় সিপিইউ দরকার, অনেক বড় হার্ড ডিস্ক দরকার। অল্প স্বল্প দিয়ে তো হবে না, হবে? বুঝতে পারছেন? তো কিভাবে অর্ডার অফ n স্কয়ার আসে বুঝতে পারছেন? এটা খুব বাজে একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি। আপনারা যেহেতু সিপি পড়বেন এই সেমিস্টারে, ইউ উইল গেট টু নো কিভাবে অর্ডার অফ n স্কয়ারটাকে কিভাবে আমরা সবসময় ট্রাই করি অর্ডার অফ n স্কয়ারটাকে দূর করার জন্য আমাদের অ্যালগরিদমের মধ্যে। হ্যাঁ, এই জন্য পরবর্তীতে আপনার কি আসছে? অর্ডার অফ n স্কয়ার দিয়ে দুনিয়ার অনেক কিছু আপনি সলভ করে ফেলতে পারবেন, বাট দ্যাট ইজ নট এফিশিয়েন্ট। দ্যাট ইজ নট এফিশিয়েন্ট। ওটা দিয়ে তো সবকিছু করা যায়। আমরা আমাদের প্রোগ্রামটাকে কিভাবে এফিশিয়েন্ট করতে পারবো, কিভাবে ওটাকে স্ট্যান্ডার্ড করতে পারবো, দ্যাটস ওয়াই আমাদের কি আসছে? ডেটা স্ট্রাকচার আসছে, অ্যালগরিদম আসছে। তাহলে অ্যালগরিদম শেখার তো কোনো মানে হয় না, মানে হয়? সবকিছুকে তো আপনি ম্যানুয়ালি ঠিক করতে পারবেন, তাহলে আমাদের স্মার্ট হওয়ার দরকার কি? অটোমেশন করার দরকার কি? রাইট? ওকে, তাই না? বলেন। আজকাল তো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমও কি হয়ে গেছে? একটা ইউনিভার্সিটি লাইব্রেরি কি হবে? অটোমেশনের বেসিসে চলবে, রাইট? আপনি একটা বই নিচ্ছেন 7 দিনের বেসিসে, হ্যাঁ, আবার বইটা দিতে হবে আপনাকে 7 দিনের মধ্যে। এগুলো সবকিছু কি অটোমেশনের বেসিসে আপনার কাছে চলে আসবে, রাইট? সবকিছু যদি ম্যানুয়াল হতো তাহলে দুনিয়াতে এত ফাস্ট হতো না, এত ফাস্ট আর আগাইতো না সবকিছু। বোঝা গেছে প্রয়োজনটা কেন? সো অ্যারের এই ব্যাপারটা বুঝলেন। ইনসারশনটা বোঝাইলাম। অনুরূপ ভাবে যদি অ্যারে থেকে কোনো ভ্যালুকে আমার ডিলিট করে দিতে হয় কিভাবে করব বলেন তো? অ্যারে থেকে যদি কোনো ভ্যালুকে আমার ডিলিট করে দিতে হয় কিভাবে করব বলেন? অ্যারে থেকে যদি কোনো ভ্যালুকে আমার ডিলিট করে দিতে হয় অনুরূপভাবে তাহলে কিভাবে করব? i - 1 বলেন বলেন বলেন, সমস্যা নেই। আপনার একটা ধারণা নিতেই পারে। সেম কোডই লিখতে পারি, কিন্তু যখন আমরা আগের কোডে লিখছিলাম a অফ i সমান কোন একটা নতুন মান দিয়েছিলাম ওটা হবে না। আপনি আমাকে প্রসিডিউরের কথা বলেন, প্রসিডিউর বুঝলে কোড বোঝাবেন। মানে আমরা জাস্ট লেফট সোয়াইপ করব। সেম ভ্যালুটাই নিলাম 3 4 5 6 আর কত 7। হ্যাঁ, এখন আমি কি করব? এই যে 0 1 2 3 4 এটা কি ছিল? আমার ইন্ডেক্সিং ছিল। পজিশন কত ছিল? পজিশন কত ছিল? 3 ছিল, রাইট? পজিশন 3 বলতে আমার ওটার ইন্ডেক্স কত? 2 পজিশন যদি 3 হয় তাহলে আমার ইন্ডেক্স কত? 2 0 1 2। পজিশন যদি 3 হয়ে থাকে তাহলে আমার ইন্ডেক্সিং হচ্ছে আপনার 2, রাইট? তার মানে কি 2 এর মধ্যে যে আছে তাকে কি আমি করব? ইরেজ করে দিব। তার মানে কি এটা কি সামনে থেকে যাব না আবার পিছন থেকে আগাবো? বলো। পেছন থেকে আগাবো কেন? কারণ এখানে এটাকে যদি ইরেজ করে যাবে, দিলে এখানে যদি কোনো জায়গাটা ফাঁকা হয়ে যাবে। জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তাহলে এরপরে যারা আছে সামনে একটা লাইনের মতো বিবেচন করে, একটা লাইন কিউয়ের মতো বিবেচন। কিউ বলতে কি বোঝে? শাড়ি। কিউ বলতে কি বোঝে? শাড়ি। একটা শাড়ির মধ্যে অন্যজন দাঁড়ায় আছে, মা সামনে দিয়ে একদম চলে গেল, আপনারা কি করবেন? ওভাবে স্ট্যান্ড স্টিল থাকবেন না আগে যাবেন? সামনে আগে যাবেন না সামনে? মাঝখান থেকে গিয়ে একদম চলে গেল, তাহলে মাঝখান থেকে চলে গেছে, তাইলে যারা সামনে ছিল তারা কি পিছনে আগাবে? যারা পিছনে ছিল তারা সামনে যাবে, যারা পেছনে ছিল তারা সামনে আগাবে, রাইট? যারা পেছনে ছিল তারা যদি সামনে আগায় তাহলে কিভাবে হবে? দেখেন যে আপনার এখান থেকে ভ্যালুটা চলে গেছে,
তো পেছনে যে ভ্যালুগুলো কি ছিল তারা কি একবার সামনে আসবে না, রাইট? আগে আমরা কি করছি, আগে কিন্তু আমরা রাইট অপারেশন করছি, রাইট শিফট করছি। এবার আমরা কি করব, এবার আমরা লেফট শিফট করব। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে হচ্ছে আপনার আগে কি করছি, অ্যারে অফ i এর মধ্যে আগে কি করছি, অ্যারে অফ i প্লাস 1 এর মধ্যে অ্যারে অফ i দিয়েছি, তাই না? এখন কি করব, অ্যারে অফ i প্লাস 1 মানে পরবর্তী ইনডেক্সে যে ভ্যালুটাকে আছে সেটাকে কি করব, আগের ইনডেক্সে লিখে রাখবো, তাই না? তাহলে দেখেন আমি কি করতেছি, আমি এটা করতেছি যে আমার 7 ইনডেক্স, আমার কি করতেছি, এই যে দেখেন এখান থেকে শুরু করলাম, যে পজিশনটা থেকে আমি কি করব, আমার যে পজিশনের ভ্যালুটাকে আমি রিমুভ করব তার পরবর্তী ইনডেক্স থেকে আমি শুরু করলাম। এই যে এখানে যে 9 আছে তার মানে কি তার যে ভ্যালুটা আছে সেটাকে আমি কোথায় নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম। এখানে যে 5 ছিল, 5 এর জায়গায় যদি আমি এখন 6 নিয়ে আসি তার মানে কি যেখানে আমার ভ্যালুটা কি ছিল 5 ছিল সে কি এখন হয়ে গেছে, ওভাররাইট হয়ে গেছে না 6 এর দ্বারা। আর এখন যেখানে 6 ছিল সেখানে কি আমি মানে কি 5 যদি এখানে চলে যায় তার মানে কি এই ঘরটা অলরেডি ফাঁকা না, আপনারা কথা বুঝছেন? তার মানে এখানে কি 7 চলে আসতে পারবে না? সমস্যা তো নাই, অ্যারে কম বেশি থাকার সাথে সমস্যা নাই। অ্যারে আমি 100 বলতে পারি, অ্যারে 100 বলতে কি বোঝায় জানেন, সর্বোচ্চ 100টা ভ্যালু রাখতে পারবে। কিন্তু এটার মধ্যে আপনি যদি 5 ঘর পর্যন্ত ভ্যালু রাখেন 5টা ভ্যালু থাকলো, বুঝা গেছে? অ্যারে অফ 100 বলতে আপনি সর্বোচ্চ কতটা রাখতে পারবেন, 100টা। এখন মূল্য যদি হয় যে আমি 2টা করে ভ্যালু রাখবো বাকি রাখবো না, রাখেন ভেরি গুড, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি দেখেন অনেক সময় আমি বললাম অ্যারে অফ 10 ভ্যালু ইনসার্ট করছি প্রথম 5টাতে, তাহলে বাকিগুলো কি 0 ডেফিনেটলি, ওকে? এটাই। সো এতক্ষণ অবধি কি দেখলাম, অ্যারের মধ্যে ইনসার্শন কিভাবে করে, ডিলিশন কিভাবে করে, এই দুটো হচ্ছে ল্যাব ওরিয়েন্টেড কাজ, বুঝতে পারছেন? টাইম কমপ্লেক্সিটি, অর্ডার অফ n স্কয়ার, এটা নিয়ে একটু বললাম, রাইট? ওকে, সার্চিং বলতে মানে কি, বাংলা কি বোঝায় সার্চিং বলতে? খোঁজা। তো আপনি সোজাসুজি খুঁজতে পারেন, মনে করলেন কোন একটা মানুষ হারায় গেছেন কাউকে খুঁজতেছেন, আপনি কি করলেন, সোজাসুজি খোঁজার চেষ্টা করেন যে আমার ফ্রেন্ডটা তো এখানেই বসেছিল, ও যদি এই রুমে না থাকে তাহলে হয়তো পাশের রুমে আছে, পাশের রুমে না থাকতে পারে এই বিল্ডিং এই ফ্লোরের মধ্যে বাকি যে দুটো রুম আছে সেই দুটো রুমে হয়তো থাকতে পারে, আমি ওকে একটু খুঁজে আসি। তার মানে কি আপনি কিন্তু এমন না যে কোনো স্পেশাল কোনো স্ট্র্যাটেজি ফলো করতেছেন, আপনি কিন্তু সোজা সাপটা একটা পদ্ধতি ইউজ করতেছেন, তাই না? সোজা খুঁজতেছেন যে আমার ফ্রেন্ড এখানে ছিল তাহলে হয়তো এখানে নাই তাহলে ওইখানে থাকে, হ্যাঁ? তো এটা সোজাকে আমরা কি বলি, লিনিয়ার সার্চ। সোজাকে আমরা কি বলি, লিনিয়ার সার্চ, ঠিক আছে? তার মানে কি দেখেন আপনাকে কোনো একটা অ্যারে আমি দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, অ্যারে দিয়ে দিলাম, কোনো একটা স্পেসিফিক আমি অ্যারে দিয়ে দিলাম, ধরেন এখানে 3 4 5 8 10 15, আপনাকে আমি বললাম যে এখানে 12 সংখ্যাটা আছে কিনা এই অ্যারেটার মধ্যে আপনি খুঁজে দেখান। অ্যারেটার একটা সাইজ আছে না, অ্যারে সাইজ বলতে বোঝেন, অ্যারে সাইজ কি, অ্যারে সাইজ বলতে এর মধ্যে টোটাল কয়টা ভ্যালু আছে, যদি আমি এখানে অ্যারে সাইজ কাউন্ট করি তাহলে কত হবে, 1 2 3 4 5 6, কয়টা ভ্যালু হবে, 6টা ভ্যালু হবে, বুঝতে পারছেন? অ্যারে সাইজ যদি কাউন্ট করি তাহলে কয়টা ভ্যালু হবে, 6টা ভ্যালু হবে। আচ্ছা দেখেন এই যে 12 ভ্যালুটা আছে, আমরা এখন খুঁজে দেখব যে এই অ্যারের মধ্যে কোথাও কি 12 ভ্যালুটা কি আছে, 12 ভ্যালু কি আছে, এটা আমরা খুঁজে দেখব। এই 12 ভ্যালুটা কি কোথাও এই অ্যারের মধ্যে আছে? তো এটা আপনি কিভাবে খুঁজে দেখবেন, আপনাকে সোজাসুজি খুঁজতে হবে, তাই না? ইনডেক্স মোতাবেক খুঁজে দেখবেন। আপনি প্রথমটাকে চেক করবেন যে অ্যারের যে প্রথম ইনডেক্সটা আছে, অ্যারে অফ 0 ইকুয়াল কি আমার এই যে ধরেন আমি আপনাকে অলরেডি একটা ভ্যালু গিভেন দিয়ে দিছি x, এই ভ্যালুটার মান কি x, অ্যারে অফ 0 ইকুয়াল টু কি x এর সমান, এটা কি ইফ এর মধ্যে যাবে না, যে ইফ অফ এটা কি x এর সমান, যদি হয় তাহলে হয়তো সেক্ষেত্রে আমি প্রিন্ট করব যে ফাউন্ড দ্য এলিমেন্ট, না তাহলে আপনি কি করবেন, পরের ভ্যালুতে যাবেন, এটা পাইলেন না, আবার পরেরটাতে যাবেন, তাও হলো না, তাও হলো না, তাও হলো না, তাও
ট্রাভার্স করার পরেও আপনি যখন কোনো ভ্যালু পাননি তখন আপনি কি বলবেন? আসলে আপনার ওই ভ্যালুটা কি হয় নাই, পাওয়া যায় নাই, নট ফাউন্ড লিখে দিলেন। তার মানে কি আপনি পুরো দেখেন এটার ওর্স্ট কেস কি, টাইম কমপ্লেক্সিটির তিনটা কেস আছে। টাইম কমপ্লেক্সিটির কয়টা কেস আছে? তিনটা কেস আছে। টাইম কমপ্লেক্সিটির তিনটা কেস আছে। একটা হচ্ছে বেস্ট কেস, একটা হচ্ছে অ্যাভারেজ কেস, আর একটা হচ্ছে আপনার ওর্স্ট কেস। দেখেন কয়টা কেস আমি বলতেছি। বেস্ট কেস, এটাকে কি বলতেছি? বেস্ট। তারপরটাকে কি বলতেছি? এভারেজ। তারপরটাকে কি বলতেছি? ওর্স্ট। তার মানে টাইম কমপ্লেক্সিটি বেস্ট বলতে কি বোঝায়? সবথেকে ভালো। এভারেজ বলতে কি বোঝায়? মিডিয়াম। ওর্স্ট বলতে কি বোঝায়? সবথেকে খারাপ, যেটা জঘন্য। আচ্ছা, ধরেন আপনাকে আমি একটা ভ্যালু এখানে খুঁজতে বললাম 3, একদম শুরুতেই পাওয়া যাবেন না, আর কি খুঁজতে হবে? তার মানে কি আপনাকে কি পুরো এই অ্যারে সাইজটা কি ট্রাভার্স করতে হচ্ছে? না, আপনি শুরুতেই পেয়ে গেছেন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অর্ডার অফ 1। পুরোটা তো আপনাকে খুঁজতে হয় না, আপনি একদম শুরুতেই পেয়ে গেছেন না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অর্ডার অফ 1 বলতে পারি। কি বলতে পারি? অর্ডার অফ 1 বলতে পারি। ঠিক আছে, যেহেতু আপনি শুরুতে এটা পেয়ে গেছেন, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অর্ডার অফ 1 বলতে পারি। ওকে, তো এটা হচ্ছে আপনার বেস্ট কেস না? আপনাকে কিন্তু আর পুরোটা ট্রাভার্স করার কোনো দরকার হলো না, আপনি কি করছেন? শুরুতেই পেয়ে গেছেন না? সো দিস ইজ নোন অ্যাজ বেস্ট কেস। তারপরে আমি বললাম যে ধরেন আপনি 8, কোন নাম্বারটাকে আপনি খুঁজতে চান? 8 কে খুঁজতে চান। হ্যাঁ, বুঝতে পারছেন? এখন ধরেন আমি 8টাকে খুঁজতে চাচ্ছি, রাইট? সো 8 খোঁজার জন্য আপনি কি করলেন? অর্ধেক এলিমেন্ট পর্যন্ত তো যাইতেছে, অর্ধেক পর্যন্ত যাইতেছে না? অর্ধেক পর্যন্ত যাইতে হচ্ছে। তার মানে কি এটা হচ্ছে আপনার কত? এভারেজ কেস আমি বলতে পারি। ঠিক আছে, যদি এখানে এভারেজ কেস বলতে কি বোঝাবে? অর্ডার অফ এনি বোঝাবে। কয়েকটা, একটার বেশি তো নিছেন নাকি? এনি বোঝাবে। ওর্স্ট কেসটা হবে যদি আপনি এখানে ওই এলিমেন্টটাকে একদম শেষে পান। ধরেন আপনি 15 খুঁজতেছেন, তাহলে এখানে 15 কি একদম শেষে আছে না? বা আপনি যে এলিমেন্টটাকে খুঁজতেছেন ওটা এখানে নাই, ওটা ওর্স্ট কেস। ওটা আপনার ওর্স্ট কেস হবে, ওটার সময় আরো বেশি লাগবে। এই সংখ্যকই লাগবে, কিন্তু একটু এদিক ওদিক হতে পারে। তাহলে ওটা আপনার ওর্স্ট কেস। ওই এলিমেন্টটাকে যদি আপনি সবার শেষেই পান বা একদম নাই খুঁজে পান। আর লিনিয়ার সার্চের যে ব্যাপারটা, ঠিক আছে, লিনিয়ার সার্চের যে ব্যাপারটা, এখানে সবগুলো ভ্যালু, আপনার যে ভ্যালুগুলো আছে এখানে, অ্যারের যে ভ্যালুগুলো আছে, সেই অ্যারের ভ্যালুগুলো অলরেডি এখানে কি সর্টেড। অ্যারের ভ্যালুগুলো কি এখানে অলরেডি সর্টেড, বুঝতে পেরেছেন? অ্যারের ভ্যালুগুলো এখানে অলরেডি কি সর্টেড, মানে কি অলরেডি সাজানো গোছানো আছে। ওকে, মানে কি কখনো এরকম থাকবে না যে আপনার 4 আর 5 ভ্যালু আছে, তো এখানে 5 থাকবে, এখানে 4 থাকবে, এরকম থাকবে না, কখনোই থাকবে না। আনসর্টেড থাকবে না, সবসময় কি থাকবে? সর্টেড থাকবে। বুঝতে পারছেন? সবসময় হইতেছে সর্টেড থাকবে লিনিয়ার সার্চ। বোঝা গেছে? এটার বেস্ট টাইম, তারপরে কি বেস্ট কেস, এভারেজ কেস, ওর্স্ট কেস কি বোঝা গেছে? নেক্সট দিন ক্লাসে আসবেন, টাইম কমপ্লেক্সিটি নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব, আর বাইনারি সার্চ নিয়েও কথা বলবো। বাইনারি সার্চ বলে একটা জিনিস আছে। আগের যে সার্চটা দেখলেন সেটা কি সার্চ ছিল? লিনিয়ার সার্চ। এখন যে সার্চটাকে দেখাবো সেটা কি সার্চ? বাইনারি সার্চ। তো এটা
বাইনারি সার্চ হয়ে থাকে। লিনিয়ার সার্চে আমরা কি করছি বলেন তো? প্রথম থেকে সোজা সব সাপটা খুঁজছি না, কোনো কিন্তু এদিক ওদিক তাকায় নেই। হ্যাঁ ধরেন এখানে এলিমেন্ট আছে 8 10 12 14 16 আর কত 18 কত আছে 8 10 12 14 16 আর কত 18 আছে। আপনি ধরেন 8 10 16 14 12 আর 16 18 আছে। আপনি ধরেন 16 কে খুঁজতে যাচ্ছেন using the technique binary search. Using the technique কি? বাইনারি সার্চ। Binary search. Very good. Using the technique binary search. তো এটা কিন্তু linear search না, এটা কি search? Binary search. এটা কিন্তু linear search না, এটা হচ্ছে আপনার binary search. তো binary search এর একটা বিশেষ পদ্ধতি আছে। সবগুলোর ইন্ডেক্সিং তো আপনি জানেনই, ইন্ডেক্সিং করে ফেলেন 0, এটা কত 1, এটা কত 2, 3, এটা কত 4। স্টার্টিং ইন্ডেক্স কত 0 এন্ড কত 5। তাহলে এটার মিডল অর্ডার কত হবে বলেন তো? 0 + 5/2। আমরা যেহেতু ইন্টিজার নিব প্রোগ্রাম করার সময়, যখন আমরা কোনো ইন্ট ভ্যালু নেই, এটা করলে মানে আমরা সচরাচর কি জানি 2.5 আসার কথা না, কিন্তু আমরা যেহেতু ইন্ট ভ্যালু নিব তাহলে কি আসবে? শুধুমাত্র 2 আসবে। তাহলে মিড পয়েন্টটা কত 2। আর বাইনারি সার্চ কোন একটা সার্চিং করার সময় কিন্তু আপনার ভ্যালুগুলো কি থাকে? অলরেডি সর্টেড থাকবে। সর্টেড থাকবে কারণ আপনি হচ্ছে একটা ভ্যালু খুঁজতেছেন, তো ওটা অলরেডি সর্টেডের মধ্যে আপনি খুঁজবেন। তো আপনার মিড ভ্যালুটা কত 2, মিড ইন্ডেক্সটা কত 2। তাহলে দেখেন অ্যারে অফ 2 এর মধ্যে কি আছে? 12। অ্যারে অফ 2 এর মধ্যে 12 আছে। আর আপনি কোন এলিমেন্টটাকে খুঁজতে যাচ্ছেন? x কাকে খুঁজতে যাচ্ছেন? 16 কে খুঁজতে যাচ্ছেন। সো আপনি এটা কম্পেয়ার করবেন যে আপনার যে কি আছে x আছে, x কি আপনার মিড পয়েন্টের থেকে বড়? x কি আপনার মিড পয়েন্টের থেকে বড়? মানে আমি কি বোঝাতে চাচ্ছি, x কি মিড পয়েন্টের থেকে বড়? না। হ্যাঁ না। এই অ্যারে অফ মিড এর ভ্যালু কত? 12। 12 না, অ্যারে অফ মিড এর ভ্যালু কত? ও হ্যাঁ 16। অ্যারে অফ মিড এর ভ্যালু 12। আর আপনার এখানে কত x কত 16। সো 16 কি 12 থেকে বড় না? এটা তো ট্রু, রাইট? তাহলে 16 যদি 12 থেকে বড় হয়ে যায় তাহলে আমার এইটুকু দেখলেই তো হয়ে যাচ্ছে। আমার কি এদিকে আসার কোনো দরকার আছে? যেহেতু এটা অলরেডি সর্টেড, বুঝতে পারছেন? তাহলে তো আমার লেফট সাইডে আসার কোনো দরকার নাই, আমার রাইট সাইডটা দেখলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? আমার লাস্ট পয়েন্ট তো এটা, এটা নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই। তো শুরু করব কোথায়? যেটা মিড পয়েন্ট ছিল তার পাশের ভ্যালু থেকে আমি শুরু করব। তার মানে কি এটা কি ওই ভ্যালুর সমান কিনা দেখব। হ্যাঁ আচ্ছা দেখেন এটা আরেকটা তফাৎ আছে, এই প্রসেসটাকে আমরা বারবার ফলো করতে থাকবো। তার মানে কি আমার এইটুকু ভ্যালুর মধ্যে এখন কি আছে? 1400। হ্যাঁ তিনটা ভ্যালু আছে। এইটুকু ভ্যালুর মধ্যে এখন কি আছে? আমার খুঁজে পাওয়া যাবে ভ্যালুটা, রাইট? সো দেখেন এখানে তাহলে এটা এই ইনডেক্সের ভ্যালু কত? 3। এই ইনডেক্সের ভ্যালু কত? 4। এই ইনডেক্সের ভ্যালু কত? 5। ভালো করে তাকায় দেখেন, তাহলে 3 আর 5 এই দুটোরে যোগ করেন আবার। 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। আমি চেক করব যে আমার মিড ভ্যালুটার সমান কি হইতেছে আমার এটা। if array of mid equal কত? x, তাহলে আমি কি রিটার্ন করব? 1 রিটার্ন করে দিব। বুঝতে পারছেন? ট্রু রিটার্ন করতেছে। তার মানে দেখেন এইটাকে আবার ভাঙবো, ভাঙে আমরা মিড ভ্যালুটাকে কি পেয়ে গেলাম? মিড ভ্যালুর মধ্যে এটা পেয়ে গেলাম। ঠিক আছে? তো এই প্রসেসটা হচ্ছে বাইনারি সার্চ। আপনি প্রথমে আপনার যে বিশাল বড় অ্যারে দেয়া থাকবে সেটাকে ভাগ করবেন, তারপরে আপনার মিড ভ্যালুর সাথে চেক করবেন যে মিড ভ্যালুটা লেফটে নাকি রাইটে। লেফটে হলে লেফটের ভ্যালুটাকে আবার ভাঙতে হবে, আর রাইট হলে রাইটে সরে যাবেন, রাইটের ভ্যালুগুলো আবার এভাবে 2 ভাগ করে ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার ওই যেই ভ্যালুটার সাথে আমি খুঁজতেছি সেই ভ্যালুটা আমি খুঁজে পাই। আমি আরেকটু ক্লিয়ারলি আপনাকে বলি পরিষ্কার করে। যদি মিড ভ্যালু
16 না হতো তখন কি করতাম? আলটিমেটলি পাবে না। যদি না পায় তাহলে সেক্ষেত্রে আপনি লিখতে হবে যে নট আসলে ভ্যালুটা নাই অনুপস্থিত। ঠিক আছে, তো দেখেন আমার এই পুরো সাইজটা কত n, হ্যাঁ বুঝতে পারছেন? আমার এই পুরো সাইজটা কত n, n কে আমি কয় ভাগ করতেছি? দুই ভাগ। n/2 করতেছি। এই n/2 কে কি করতেছি? আমি আবারও দুই ভাগ করতেছি। হ্যাঁ হ্যাঁ করতেছি না, তাহলে এটা কত হইল? n/4 4 হইতেছে। n/4 কে আমি আবার করতেছি, দুই ভাগ করতেছি না, তাহলে এটা ইভেন্চুয়ালি কত হচ্ছে? n/8। তার মানে কি আমার প্রথমে n ছিল, n/k আমি কত করছি? n/2 করছি। n/2 কে যদি আবার ভাঙাই তাহলে n/4 হইতেছিল, সেটাকে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2। হ্যাঁ n/2 কে যদি আমি আবার ভাঙাই তাহলে সেটা কত হচ্ছে? n/8। এটাকে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3। রাইট, এটাকে আমি কত দূর অবধি ভাঙতে থাকবো বলতে পারবেন? n/2 টু দি পাওয়ার যতক্ষণ না পর্যন্ত আমি কি পাইতেছি, আমার ওই ভ্যালুটাকে খুঁজে পাচ্ছি। তাহলে ঠিক আছে, তার মানে কি আমি n/2 টু দি পাওয়ার k সংখ্যক বার ভাঙতে থাকবো। ঠিক আছে, nটা হচ্ছে এখানে ওই কাঙ্ক্ষিত ভ্যালুটা, বুঝতে পারছেন? এটা টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য বেসিক্যালি এটা দেখাচ্ছি। তাহলে এটা কি হলো? এদিকে n হলো, এদিকে কত হলো? 2 টু দি পাওয়ার k। তাহলে মাথার উপরে পাওয়ার আছে, মাথার উপর পাওয়ার থাকে, পাওয়ারটাকে সামনে নিয়ে আসার জন্য কি বসানো যাইতে পারে? লগ বসানো যাইতে পারে, লগ n। আর এখানে লগ কত? 2 টু দি পাওয়ার k। লগ যদি সামনে থাকে, মাথার উপরে যদি পাওয়ার থাকে, তাহলে আমরা কি বলতে পারি বলেন তো? বলেন, লগ যদি এখানে থাকে তাহলে আমরা কি বলতে পারি? লগ সামনে, মাথার উপরে পাওয়ার থাকে, লগটা কি চলে আসে না? কথা বুঝেন না আমার? তাহলে দেখেন লগ n আর এদিকে কি হইল? k log 2। k log 2। সো বেসিক্যালি এটা হচ্ছে log বেস 2, বুঝছেন? log বেস 2 সো এটা বলতে এটা বোঝাচ্ছে যে আপনার k log base 2 is equal to log n। ওকে, এটা বলতে আমরা এটা বোঝাইতেছি যে এই যে প্রোগ্রামের কমপ্লেক্সিটিটা এটা কি ধরনের? এই যে প্রোগ্রামের কমপ্লেক্সিটিটা এটা কি ধরনের? এই প্রোগ্রামের কমপ্লেক্সিটিটা হচ্ছে log n টাইপের। কি টাইপের? log n টাইপের। log মানে কি? log বলতে এখানে কি বোঝাইতেছে? যখনই আপনি কোনো আপনার কতগুলো নাম্বারকে নিয়ে আপনি সেটাকে বারবার ভাগ করতেছেন, ছাঁটাই করতেছেন, একবার ভাগ করার পরে আরেকবার ভাগ করতেছেন, আরেকবার ভাগ করার পরে আরেকবার ভাগ করতেছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার কাঙ্ক্ষিত ভ্যালুটাকে পেয়ে যাচ্ছেন, সেই জাতীয় প্রোগ্রামগুলোর কমপ্লেক্সিটি কি হয়? log n টাইপের হয়। সেই জাতীয় প্রোগ্রামগুলোর কমপ্লেক্সিটি কি জাতীয় হয়? log n টাইপের হয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে বাইনারি সার্চ। যদি কখনো বলা হয় যে কেন এর কমপ্লেক্সিটি log n টাইপ হলো, আপনি বোঝাতে পারবেন এখন? সমস্যা নাই, আপনার এই জাতীয় মানে এটা হচ্ছে একটা আমার কাছে অলরেডি পিডিএফ আছে, ঠিক আছে? আমি পরে এগুলো সব আপনাদের পোর্টালে দিয়ে দিব, ওখান থেকে পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সো আজকে এই পর্যন্তই। তাহলে লিনিয়ার ক্ষেত্রে, লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি হবে? শুধু n log এর ক্ষেত্রে শুধুমাত্র n হচ্ছে। ওটা যদি log এর মাধ্যমে দেখাচ্ছে না, ওখানে তো log ইউজ করতে পারছি না, কারণ পাওয়ার আসছে না। না, ওখানে তো আপনি পুরোটাকে সার্চ করতে হচ্ছে। এটাকে যেমন আমরা আচ্ছা, শুরুতে কি করে নিলাম, ভাগ করে নিলাম। লিনিয়ার সার্চের ক্ষেত্রে ওর বেস্ট কেস হতে পারে log of 1। হ্যাঁ, সেই 1টা n পর্যন্ত হতে পারে। মানে ওখানে আপনার এভারেজ কেস আর ওর্স কেস যদি ধরেন, আমরা সব সময় কোনো জায়গায় ডিসিশন নেই, আমরা কিন্তু ওর্স কেসটাকে বিবেচনা করে ডিসিশন নেওয়ার চেষ্টা করি, তাই না? তো ওখানে ওর্স কেসটা হচ্ছে কি? n। আর এখানে হচ্ছে log n। log n থেকে log n কিন্তু ডেফিনেটলি কি কম, বুঝছেন না? আচ্ছা, হ্যাঁ, n থেকে log n টা অবশ্যই সবসময় কম হয়, ঠিক আছে?